ভাবে যেভাবে গ্রুপ 13 আমি পড়িয়েছি ওই SQ3R মেথড দিয়ে, সেরকমভাবেই গ্রুপ 14টাও পড়াবো। সেই গ্রুপ 14-এর কিছু কোশ্চেন আমি খাতায় লিখেছি, সেগুলো আলোচনা করে দেবো। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করে দেবো। গ্রুপ 14-এর স্টার দেওয়া কোশ্চেনগুলো বা যেগুলো ভেবে নাও বোঝাতে হবে, বুঝতে হবে, সেই টাইপের কোশ্চেনগুলো আলোচনা করে দেবো। আর কিছু কোশ্চেন আছে যেগুলো আমি এখানে আলোচনা করব না, কোশ্চেনগুলো পাঠিয়ে দেবো, সেগুলো একটু পড়ে নেবে। মুখস্থ ভিত্তিক কোশ্চেন, সেগুলো একটু একবার করে পড়ে নিলেই হয়। তাহলে যারাই কোশ্চেন লিখেছো, তাহলে প্রথম কোশ্চেন যেটা আমি গ্রুপ 14 থেকে দিয়েছি সেটা হচ্ছে গ্রুপ 14-এর মৌলগুলির ইলেকট্রন বিন্যাস লেখো। ওই আগে যে কোশ্চেনটা দিয়েছিলাম, গ্রুপ 13 থেকে যে কোশ্চেনটা দিয়েছিলাম, মৌলগুলির ইলেকট্রন বিন্যাস লেখো, এখানেও বলেছি মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস লেখো। এবার গ্রুপ 14-এর যে মৌলগুলো আছে এরা তোমরা জানো, আর আমি বলেওছি যে এগুলো মনে রাখবে, কোন কোন মৌল কোন কোন গ্রুপে আছে এগুলো জানা দরকার আছে। আমাদের ক্লাস 11-এ গ্রুপ 13-14 আছে, আর ক্লাস 12-এ 15 থেকে 18 আছে। তাহলে পি ব্লক মৌল সমস্ত মনে থাকবে যদি এরকমভাবে মনে রাখতে পারো, গ্রুপ ওয়াইজ মনে রাখতে পারো। তাহলে প্রথম হচ্ছে গ্রুপ 14-এর প্রথম মৌল কার্বন, সেই জন্য একে কার্বন পরিবারও বলা হয়। কার্বন থাকে। দ্বিতীয় মৌল হচ্ছে সিলিকন, মানে কার্বনের নিচেই সিলিকন, জার্মেনিয়াম, তারপরে টিন আর লেড, SN আর PB, টিন আর লেড, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। এটা পিরিয়ডিক টেবিলেও তোমরা পড়েছো, এই মৌলগুলো থাকে। প্রথমে কি এর ইলেকট্রন বিন্যাসগুলো লিখবে। ইলেকট্রন বিন্যাস আমি পিরিয়ডিক টেবিলেই বলে দিয়েছি, বা অ্যাটমিক স্ট্রাকচারেই বলে দিয়েছি কিভাবে লিখবে। 1s2, 2s2, 2p2। এবার এরকম করে যদি তুমি সবারই ইলেকট্রন বিন্যাস লেখো, শেষ কক্ষে যে ইলেকট্রন বিন্যাস, যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস, সেটা হবে NS2 NP2। অর্থাৎ সবারই শেষে 4টে করে ইলেকট্রন থাকবে। সিলিকনেও তাই, জার্মেনিয়ামটাও, টিন, লেড সব একই রকম ভাবে ইলেকট্রন বিন্যাসগুলো হবে। তোমরা কার্বন, সিলিকন, জার্মেনিয়াম পর্যন্ত লিখেছো। টিন, লেডের ক্ষেত্রে কি হবে? টিন আর লেডের ক্ষেত্রে নিচের দিকে যত যাবে, আমি আগেও বলেছি, নিচের দিকে যত যাবে তত F অরবাইডাল পার্টিসিপেট করবে। যেমন লেডের ক্ষেত্রে F অরবাইডাল থাকে জেনন 4f14, 5d10, 6s2, 6p2। এটা লিখছি কারণ এখান থেকে রিলেটেড একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা বলবো বলে। ঠিক একই রকম ভাবে সিলিকন যদি থাকে, তাহলে সিলিকন হচ্ছে নিয়ন, আর যেহেতু সিলিকনের 3d অরবাইডাল প্রবেশ করে যায়, কিন্তু সেই 3d অরবাইডালটা ভ্যাকেন্ট থাকে, তাই সেই 3dটাকে লেখা হচ্ছে না, ডিটাকে 3s2, 3p2। জার্মেনিয়ামে ডি অরবাইডাল কিন্তু প্রবেশ করে যাবে, আর জার্মেনিয়ামে 3d অরবাইডালটা ফিল আপ থাকবে। আর্গন 3d10, 4s2, 4p2। তাহলে দেখো এটা 2s2, 2p2, এটা 3s2, 3p2, এটা 4s2, 4p2। তাহলে এটা কি হবে? ক্রিপ্টন 4d10, 5s2, 5p2। তাহলে সবারই শেষ কক্ষে কিন্তু NS2 NP2 ইলেকট্রন বিন্যাস আছে। এখন আমি আগের দিন যেমন গ্রুপ 13-এ বলেছিলাম, উপর থেকে নিচের দিকে এলে দুটো জারণ অবস্থার মধ্যে কোন জারণ অবস্থাটা স্টেবিলিটি বেশি হবে? যার জারণ সংখ্যা কম। যেমন S এর যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা, আর P এর যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা, কোন ইলেকট্রনটা অংশগ্রহণ করবে বন্ধনে? P এর ইলেকট্রনটা অংশগ্রহণ করতে চাইবে, কিন্তু S এরটা করবে না, ইনার্ট অবস্থায় থাকবে। এটাকে ইনার্ট পেয়ার ইফেক্ট বলা হয়, আগের ক্লাসেই বলে দিয়েছি, ইনার্ট পেয়ার ইফেক্ট। অর্থাৎ এখান থেকে কিছু কোশ্চেন আসবে ইনার্ট পেয়ার ইফেক্ট থেকে। আমি এটা একটু পরেই ডিসকাস করছি, কোশ্চেন অনুযায়ী ডিসকাস করব। তাহলে কার্বনের পরিবারের ইলেকট্রন বিন্যাসগুলো লিখতে শিখে গেলাম। এরকম ভাবে তুমি একটার ইলেকট্রন বিন্যাস জানলেই সবারই ইলেকট্রন বিন্যাস জেনে যাবে। দ্বিতীয় হচ্ছে, যদি একটার পরমাণু ক্রমাঙ্ক জানো তাহলে বাকিদেরও পরমাণু ক্রমাঙ্ক তুমি জেনে যাবে। যেমন প্রথমটার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6, তাহলে দ্বিতীয় যেটা আছে তার সাথে 8 যোগ করা হয়, তাহলে এটা হয়ে গেল 14।
তাহলে প্রথম মৌলে থেকে দ্বিতীয় মৌলে 8 যোগ করবে, তাহলে দ্বিতীয় পরমাণু ক্রমাঙ্ক জেনে গেলে। আবার সিলিকনের যদি পরমাণু ক্রমাঙ্ক তুমি জানো, তাহলে সিলিকন থেকে জার্মেনিয়াম যখন যাবে, জার্মেনিয়ামের পরমাণু ক্রমাঙ্কও তুমি জেনে যাবে। কিভাবে জানবে? 18 যোগ করলে তুমি সিলিকন থেকে জার্মেনিয়াম পেয়ে যাবে 32। আবার জার্মেনিয়াম থেকে যখন তুমি টিনে যাবে, তখন তুমি আবার 18 যোগ করবে, তাহলে তুমি আবার টিনের ইলেকট্রন বিন্যাসটা জেনে যাবে, সেটা হচ্ছে 50 বা পরমাণু ক্রমাঙ্ক 50। আর শেষে টিন থেকে যখন লেডে যাবে, তখন তুমি 32 যোগ করবে, তাহলে তুমি পেয়ে যাবে লেডের ইলেকট্রন বিন্যাস, সেটা হচ্ছে 82। তাহলে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত যখন তুমি যাবে, 18টা একটু এক্সেপশন আছে, সেখানে হিলিয়াম আছে বলে 8 দুবার যোগ হয়। তাহলে গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত কি কি যোগ করবে? 8, 18, 18, 32। তাহলে সবারই ইলেকট্রন পরমাণু ক্রমাঙ্ক বা ইলেকট্রনের সংখ্যা তুমি জেনে যাবে, মুখস্থ করতে হবে না। যেমন আগের দিনেই ছিল যখন তোমার অ্যালুমিনিয়াম ছিল 13, তাহলে অ্যালুমিনিয়ামের পরে যারা আছে, বোরন ছিল 5, 5 আর 8, 13, এরকম করে তুমি করবে, দেখবে হয়ে যাবে 8, 18, 18, 32। তাহলে এরকম ভাবে ইলেকট্রন বিন্যাস আর পরমাণু ক্রমাঙ্ক তোমাকে মুখস্থ করতে হবে না, নিজে নিজেই পেরে যাবে। অনেকগুলো কোশ্চেন আছে, তোমরা খাতায় লিখেছো নিশ্চয়ই অনেকগুলো কোশ্চেন। আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষাতে দেয়, যেগুলোকে বোঝাতে হবে, সেইগুলো শুধু আলোচনা করব। বাকিগুলো আমি কোশ্চেন পাঠিয়ে দেবো, এখান থেকে করে নেবে। এর পরের যে কোশ্চেন আছে নিশ্চয়ই তোমাদের সাথে আমার মিলে যাবে। ক্যাটিনেশন ধর্ম, ক্যাটিনেশন প্রপার্টি কি? কেউ লিখেছো নাকি এই প্রশ্নটা? তাহলে অনেকেই লিখেছো নিশ্চয়ই। ক্যাটিনেশন ধর্ম কি? আর তুমি যদি কার্বন পরিবারে দেখো, তাহলে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, তার মধ্যে সবচেয়ে ভালো ক্যাটিনেশন দেখায় কার্বন। যত তুমি নিচের দিকে যাবে, শ্রেণীর নিচের দিকে যাবে, তত ক্যাটিনেশন প্রপার্টি কমে যাবে। যে অর্ডারটা বইতে দেওয়া আছে সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে একটু অর্ডারটা, যে সব থেকে বেশি হচ্ছে কার্বনের ক্যাটিনেশন বা কার্বনের ক্যাটিনেশন, এরকম দেওয়া আছে কার্বনের ক্যাটিনেশন, এটা অনেক বেশি বাকিগুলোর তুলনায়, সেজন্য ডবল গ্রেটার দ্যান সাইন দিয়েছে, অনেক বেশি। তারপর সিলিকন, তারপরে হচ্ছে জার্মেনিয়াম আর টিনের প্রায় সমান সমান, জার্মেনিয়াম আর টিনের সমান সমান। লেডের ক্যাটিনেশন ধর্ম দেখা যায় না। এরকম প্রশ্ন দিতে পারে যে লেডের ক্যাটিনেশন ধর্ম দেখা যায় না কেন, বা কার্বনের ক্যাটিনেশন ধর্ম সব থেকে বেশি হয় কেন, বা কার্বন পরিবারের ক্যাটিনেশন ধর্মর ক্রম অনুযায়ী লেখো, এই কোশ্চেনগুলো দিতে পারে। ক্যাটিনেশন ধর্ম কি? সেটা হচ্ছে একটা পরমাণু একই পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ধর্ম। সমযোজী বন্ধনে যদি একটা মৌলের পরমাণু সেই মৌলের পরমাণুর সাথে যুক্ত হয়ে হয়ে দীর্ঘ মুক্ত শৃঙ্খল বা বলয় শৃঙ্খল গঠন করে। যেমন তোমরা জানো কার্বন নিজেদের মধ্যে যুক্ত হতে পারে, এরকম কার্বন সিঙ্গেল বন্ড কার্বন, কার্বন সিঙ্গেল বন্ড কার্বন, এরকম ওপেন স্ট্রাকচার করতে পারে, ব্রাঞ্চিংও করতে পারে, বা সাইক্লিক স্ট্রাকচারও করতে পারে, বলয়ও তৈরি করতে পারে। আর তোমরা জানো যে কার্বন সব থেকে ভালো এরকম কার্বন বলয় বা কার্বন চেন, ওপেন চেন বা ব্রাঞ্চিং বা ক্লোজ চেন গঠন করতে পারে। এটাকে বলছি ক্যাটিনেশন। তাহলে কোনো মৌলের পরমাণু নিজের সাথে সমযোজী বন্ধনে যুক্ত হয়ে হয়ে এরকম দীর্ঘ শৃঙ্খল বা বলয় শৃঙ্খল, ওপেন চেন বা মুক্ত শৃঙ্খল বা বদ্ধ শৃঙ্খল গঠন করার যে প্রবণতা, সেই ধর্মটাকেই বলা হয় ক্যাটিনেশন ধর্ম। কার্বন যদি দেখায় তাহলে কার্বনের আছে, সিলিকনও যদি এরকম সিলিকন আরেকটা সিলিকনের সাথে যুক্ত হয়, আবার একটা সিলিকন যুক্ত হয়, এরকম ভাবে যদি যুক্ত হতে হতে থাকে, তাহলে সেটা সিলিকনের ক্যাটিনেশন ধর্ম। সবচেয়ে ভালো কার দেখা যায়? কার্বনের দেখা যায়। এর দুটো কারণ থাকে, ক্যাটিনেশন প্রপার্টির কারণ হচ্ছে দুটো। এটা ডিটেলসে আমি অর্গানিকের একটা ভিডিও দেখবে ইউটিউবে আছে, সেইখানে কিন্তু ব্যাখ্যা করেছি। আমি এখানে ছোট্ট করে বলে দিচ্ছি। দুটো কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে যে পরমাণুগুলো ক্যাটিনেশন ধর্ম দেখাবে তাদের আকার যদি ছোট হয়,
প্রথম পয়েন্ট হচ্ছে আকার যদি ছোট হয় তাহলে ক্যাটিনেশন ধর্ম ভালো দেখা যায়। আকার ছোট হলে ক্যাটিনেশন ধর্ম ভালো দেখা যায় কেন? কারণ আকার ছোট হলে সেই পরমাণু আর একটা ছোট পরমাণুর সাথে এই যে ওভারল্যাপিংটা হয়, অভিলেপনটা হয়, বন্ধন গঠনটা হয়, খুব ভালো হয়। যেহেতু আকার ছোট আর একটা ছোট পরমাণুর সাথে অভিলেপন ভালো হয়। আকার যদি বড় হয় তাহলে আর একটা বড় পরমাণুর সাথে অভিলেপন হলে অভিলেপন অঞ্চলটা কম হয়। এই যে অভিলেপন অঞ্চল, যাকে ইংলিশে বলা হয় ওভারল্যাপিং এরিয়া, সেই এরিয়াটা কম হয়। এইখানে অভিলেপন অঞ্চলটা বেশি হয়। ছোট পরমাণু ক্ষেত্রে অভিলেপন অঞ্চল বেশি, ওভারল্যাপিং এরিয়া বেশি, ওভারল্যাপিং এরিয়া কম। ওভারল্যাপিং এরিয়া যদি কম হয়, অভিলেপন অঞ্চল যদি কম হয়, এটা চট করে কি হয়, ভেঙে যায়। এইটা যেমন দৃঢ় বন্ধন হয়, স্ট্রং বন্ড হয়, এটা কিন্তু স্ট্রং বন্ড হয় না। এর পরের কারণটা যেটা আছে সেটা কিন্তু এই বন্ড এনার্জির সাথেই যুক্ত। সেটা হচ্ছে যে বন্ধনটা তৈরি হবে সেই বন্ধনটা কত বেশি শক্তিশালী। তাহলে দুজনা পরস্পরের সাথে যুক্ত। আকারে ছোট হলে শক্তিশালী বন্ধন তৈরি করবে, আকারে বড় হলে কম শক্তিশালী বা উইক বন্ড তৈরি করবে। দেখা গেছে যে কার্বন কার্বন যে বন্ধনটা হয় সেই বন্ধনটা গঠিত হলে বা সেই বন্ধনটাকে ভাঙতে অনেক বেশি শক্তি লাগে। যদি ডেটা থেকে বলি তাহলে 348 কিলোজুল পার মোল। এই বন্ধনটা ভাঙতে এই পরিমাণ শক্তি লাগবে, বা এই বন্ধনটা যখন গঠিত হয় তখন 348 কিলোজুল শক্তি নির্গত হয়। সেই জন্য এই বন্ডটা প্রচুর স্ট্রং বন্ড। তুলনামূলক সিলিকনের বন্ড স্ট্রেংথ বা বন্ড এনার্জি কম। সিলিকনের কত বইতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এসআই হচ্ছে 297 কিলোজুল। এরপরে যখনই তুমি জার্মেনিয়ামে যাবে তখন হয়ে গেল 260 কিলোজুল। আর টিনের ক্ষেত্রেও দেখো 240 কিলোজুল। আর লেডের ক্ষেত্রে লেডের আকার এত বড় হয় যে একটা লেড আর একটা লেডের সাথে বন্ডিং করতে পারে না। আকারে বড় হওয়ার জন্য সে বন্ধন করতে পারে না। সেই জন্য লেড বন্ধন বা লেডের ক্যাটিনেশন ধর্ম দেখা যায় না, এদের বন্ড তৈরি হয় না, তাই বন্ড ডিসোসিয়েশন এনার্জি দেয়নি। তাই এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা পরীক্ষায় দেয়, অনেক বেশি দেয়। ক্যাটিনেশন ধর্ম কার্বনের সর্বাধিক কেন বা সবথেকে বেশি দেখা যায় কেন? এরপরে আচ্ছা দেখবে এখানে অনেকগুলো কোশ্চেন আমি লিখিনি বা অনেকগুলো কোশ্চেন বাদ দিয়ে দিয়েছি। যেমন এদের পারমাণবিক ব্যাসার্ধ, গ্রুপ 14 পারমাণবিক ব্যাসার্ধ, গ্রুপ 14 আয়োনাইজেশন এনথালপি বা গ্রুপ 14 ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ আসক্তি, ইলেকট্রন আসক্তি, এইগুলো কিন্তু আমি ব্যাখ্যা করিনি বা কোশ্চেন এখান থেকে লেখাইনি বা লিখিনি। কারণ কি, এগুলো তোমরা পিরিয়ডিক টেবিলে পড়ে নিয়েছো সব। পিরিয়ডিক টেবিলে এইগুলো সব ডিসকাস হয়ে গেছে, সেই জন্য আমি কোশ্চেনগুলো রিপিট করিনি। তোমরা যদি কোশ্চেনগুলো লিখে থাকো নিজের কোশ্চেনে তাহলে ঠিক আছে, ওই কোশ্চেনগুলো অ্যান্সার পরীক্ষায় দেবেন না, না দেওয়ার কিছুই নাই, পরীক্ষাতে দেয়। এরপরে আর একটা কোশ্চেন যেটা তোমরা লিখেছো কিনা আমি জানি না, সেটা হচ্ছে NiSiH3 হোল 3 আর NiCH3 হোল 3, এটা নাইট্রোজেনের দুটো যৌগ, একটাকে বলছি ট্রাইসিলাইল অ্যামিন, এটার নাম হচ্ছে ট্রাইসিলাইল অ্যামিন। এই যে SH হাইড্রোজেন সিলিকন হাইড্রাইড যেগুলোকে, সেটাকে বলে সিলাইল বলা হয়। আর এটা জানি আমরা, এটার নাম কি, এটার নাম হচ্ছে ট্রাইমিথাইল অ্যামিন। এটা ট্রাইসিলাইল অ্যামিন, এটা ট্রাইমিথাইল অ্যামিন। সিলিকনের সাথে হাইড্রোজেনের যে যৌগ তাকে বলা হয় সিলেন। তো ট্রাইসিলেন সিলাইল এসছে, সেখান থেকে সিলাইল। যেমন মিথেন থেকে এসছে মিথাইল, এটা সিলাইল, এটা মিথাইল। তাহলে কোশ্চেন কি দেয়, ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা গ্র্যাজুয়েশনে দেয় প্রচুর পরিমাণে, আমি এখানে একটু বলে দেবো।
তো ট্রাইসিলাইল অ্যামিন আর ট্রাইমিথাইল অ্যামিন থেকে যে কোশ্চেনটা দেয় আমি পরের পাতায় বলছি, যেটা বললাম কি গ্র্যাজুয়েশনে একটা কোশ্চেন দেয় যে কার ক্ষারকীয়তা বেশি, কার ক্ষার ধর্ম বেশি এবং কেন। আর একটা কোশ্চেন থাকে যে এদের গঠনাকৃতি কিরকম হবে। NSiH3 এর গঠনাকৃতি আর NCH3 SiH3 যেটা হয়, আমি এখানে একবারে স্ট্রাকচারটাই ড্র করছি, এটা হয় ট্রাইগোনাল প্লানার। SiH3 ট্রাইগোনাল প্লানার। এখানে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটা সে সিলিকনের সাথে ব্যাক বন্ডিং এ যায়, যেটাকে বলা হয় ডিপাই পিপাই বন্ড বা ব্যাক বন্ড। নাইট্রোজেনের ইলেকট্রন আছে আর সিলিকনের ফাঁকা কক্ষক আছে, সিলিকনের ফাঁকা ডি অরবিটাল আছে, 3D অরবিটাল ফাঁকা আছে সিলিকনের, সেইখানে ব্যাক বন্ডিং হয় ডিপাই পিপাই। এই ব্যাক বন্ডিং হওয়ার জন্য এখানে ডাবল বন্ড ক্যারেক্টার চলে আসে, ব্যাক বন্ডিং হওয়ার জন্য ডাবল বন্ড ক্যারেক্টার এখানে, আবার যদি এইটার সাথে করে তাহলে এইখানে ডাবল বন্ড ক্যারেক্টার, আবার যদি এর সাথে করে তাহলে এর ডাবল বন্ড ক্যারেক্টার চলে আসে। এর স্ট্রাকচার হয় ট্রাইগোনাল প্লানার। যদি ট্রাইগোনাল প্লানার স্ট্রাকচার হয় তাহলে হাইব্রিডাইজেশন কি হয় তোমরা জানো, আগেও বলা হয়ে গেছে, হাইব্রিডাইজেশন হয় sp2 হাইব্রিড। তাহলে ট্রাইসিলাইল অ্যামিনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, স্ট্রাকচার হচ্ছে ট্রাইগোনাল প্লানার। যেহেতু নাইট্রোজেনের যে ইলেকট্রনটা আছে সিলিকনের ফাঁকা কক্ষকে ব্যাক বন্ডিং করে, নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব কমে যায়। এখানে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব কমে যায় কারণ সেটা ব্যাক বন্ডিং এ পার্টিসিপেট করে। আর ট্রাইমিথাইল অ্যামিন, এটা সবাই জানো, এর সংকরায়ন হচ্ছে sp3, আর এইটা হয় পিরামিডাল আকৃতি, 3টে sp3 অরবিটালের সাথে মিথাইল যুক্ত হয় আর একটা sp3-তে লোন পেয়ারটা থাকে। সেই লোন পেয়ারটা কি বন্ধনে ব্যাক বন্ডিং এ পার্টিসিপেট করবে? ট্রাইমিথাইল অ্যামিনের লোন পেয়ারটা ব্যাক বন্ডিং এ পার্টিসিপেট করবে? করবে না, কারণ কার্বনের কোনো ডি অরবিটাল ফাঁকা থাকে না, কার্বনের ডি অরবিটাল নেই। যেহেতু কার্বনের কোনো ডি অরবিটাল নেই তাই নাইট্রোজেন নিজের লোন পেয়ারটা কার্বনের ডি অরবিটালে প্রবেশ করাতে পারবে না, ব্যাক বন্ডিং করতে পারবে না। নাইট্রোজেনের মাথায় যে ইলেকট্রনটা থাকবে তার ডেনসিটি বা তার ঘনত্ব বেশি হবে। তাহলে এই স্ট্রাকচারের জন্য আর এই ব্যাক বন্ডিং এর জন্য ট্রাইসিলাইল অ্যামিনটার ক্ষারকীয়তা কমে যাবে, এর ক্ষারকীয়তা কম। আর ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারকীয়তা বেশি, যেহেতু এর মাথায় লোন পেয়ারটা কোনো ব্যাক বন্ডিং এ পার্টিসিপেট করে না, ইলেকট্রন ঘনত্বটা সে কি করবে, লুইস অ্যাসিডকে দান করতে পারবে। এই লুইস অ্যাসিডকে দান করবে কিন্তু কম করবে, ব্যাক বন্ডিং এও সেই ইলেকট্রনটাকে পার্টিসিপেট করাবে। তাই দুটো কোশ্চেনের অ্যান্সার একসাথে বললাম, এর ক্ষার ধর্ম কমে যাবে কেন, এর ক্ষার ধর্ম বেশি কেন, আর এর স্ট্রাকচার কি, এর হাইব্রিডাইজেশন কি, এর স্ট্রাকচার কি, এর হাইব্রিডাইজেশন কি। এটা পিরামিডাল আকৃতি। তাহলে দুটো কোশ্চেন একসাথে বলে দিলাম। এবার যে কোশ্চেনটা আমি 5 নম্বরে লিখেছি, আমার কোশ্চেনে 5 আছে, সেই কোশ্চেনটা হচ্ছে যে PbCl2 আর PbCl4 কে বেশি স্থায়ী এবং কেন। তোমরা একটু বুঝে বলো দেখি, PbCl2 আর PbCl4 কে বেশি স্থায়ী হবে? PbCl2 বেশি স্থায়ী হবে না PbCl4 বেশি স্টেবল হবে? কার স্টেবিলিটি বেশি হবে, PbCl2 না PbCl4? PbCl2 বেশি স্টেবল হবে। এটা কি করে দেখবে? PbCl2 জারণ সংখ্যা লেডের +2 আর PbCl4 জারণ সংখ্যা +4।
এবার একটু আগে আমি বলছিলাম যেটা, যে কোনো শ্রেণীর ওপর থেকে নিচের দিকে এলে কম জারণ সংখ্যা বেশি স্টেবল হয় বেশি জারণ সংখ্যা অবস্থায়। এই কোশ্চেনটা আমি একবার এখানে দেখিয়ে দিচ্ছি। একটু আগেই বলছিলাম এই যে 6s2 6p2 লেডের ক্ষেত্রে, আবার এদের ক্ষেত্রে আছে NH2 NP2। তাহলে এই যে পি এর ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা বন্ডিং এ পার্টিসিপেট করবে, নিচের দিকে যত যাবে শুধুমাত্র পি এর ইলেকট্রনটাই পার্টিসিপেট করবে, আর এস এর ইলেকট্রনটা পার্টিসিপেট করবে না, ইনার্ট অবস্থায় পড়ে থাকবে ইনার্ট পেয়ার ইফেক্টের জন্য। এটা ব্যাখ্যা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি। এফ অরবিটালের আবরণী ক্ষমতা অনেক কম থাকে বলে আকর্ষণ বেড়ে যাবে, এস এর ইলেকট্রনকে পার্টিসিপেট করতে সে দেবে না। কিন্তু ওপরে যারা আছে অর্থাৎ কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এরা কিন্তু 4 করে জারণ সংখ্যা দেখায়, এরা 4 দেখায়, এ 4 দেখায়, কিন্তু এ শুধুমাত্র 2 দেখায়, 4 দেখাতে পারে না, বা 4 দেখালেও সেটা ভেরি ভেরি আনস্টেবল হয়। তার তুলনায় কিন্তু টিনের 4 জারণ সংখ্যাটা ভালো স্টেবল। লেড আর টিনের যদি তুলনা করা হয় তাহলে লেডের জারণ সংখ্যা +4 ভেরি ভেরি আনস্টেবল, কিন্তু টিনের +4টা স্টেবল, তুলনামূলক স্টেবল। তাহলে SN4+ এর অস্তিত্ব আছে আর স্টেবিলিটিও আছে, বরং SN2 থেকে সে SN4 এ যেতে চায়, SN2 থেকে SN4 এ যেতে চাইবে, কিন্তু PB4 থেকে PB2 তে যেতে চাইবে, SN2 থেকে SN4 এ যেতে চাইবে, আর PB2 থেকে PB4 থেকে PB2 তে যেতে চাইবে। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন উঠে আসে, যেটা আমি লিখিনি কোশ্চেনটা, সেটা কি +2 থেকে +4 এ যেতে চাইছে, তার মানে নিজে কি জারিত হচ্ছে। তাহলে টিন কিন্তু বিজারক পদার্থ, বিজারক, টিন হচ্ছে বিজারক। আর এখানে কি PB4 থেকে PB2 তে যেতে চাইছে, নিজে বিজারিত হচ্ছে, তার মানে জারক পদার্থ। তাহলে তোমাকে এরকম কোশ্চেন দিতে পারে যে লেডের যে লবণগুলো থাকে সেগুলো জারক পদার্থ হিসাবে কাজ করে, আর টিনের যে লবণগুলো থাকে সেগুলো বিজারক পদার্থ হিসাবে কাজ করে। কেন করে সেটার কারণ হচ্ছে ইনার্ট পেয়ার ইফেক্ট। এবার খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমি 6 নম্বরে দিয়েছি আর এটা পরীক্ষায় দেয়, প্রচুর দেয়। CCl4 আর SiCl4, কার্বন টেট্রাক্লোরাইড আর সিলিকন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা অনেক রকম ভাবে দিতে পারে, আমি এরকম ভাবে লিখেছি যে কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়। কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না মানে কি, আর্দ্র বিশ্লেষণটা কি, আর্দ্র বিশ্লেষণ এইটার মানে আর কিছুই নয়, এটার মানে হচ্ছে জলের সাথে বিক্রিয়া, H2ওর সাথে বিক্রিয়া। যদি কোনো যৌগ H2ওর সাথে বিক্রিয়া করে যৌগ তৈরি করে তাহলে সেই যৌগটা আর্দ্র বিশ্লেষিত হয়েছে, আর যদি কোনো যৌগ জলের সাথে বিক্রিয়া না করে তাহলে সে আর্দ্র বিশ্লেষিত হয় না। তার মানে কার্বন টেট্রাক্লোরাইডের সাথে H2O এর বিক্রিয়া হয় না, সাধারণত বিক্রিয়া হয় না, নর্মাল টেম্পারেচারে হয় না। কেন বললাম এটা পরে বলছি। CCl4 H2ওর সাথে জলের সাথে বিক্রিয়া করে না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড জলের সাথে বিক্রিয়া করে, যে বিক্রিয়া করার ফলে বিভিন্ন যৌগ উৎপন্ন করে। 4 অণু জলের সাথে বিক্রিয়া করে সে তৈরি করে, কি তৈরি করে, SiOH4, যেটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড, আর 4 অণু HCl তৈরি করে। এই বিক্রিয়াটা তোমাকে প্রথমে লিখতে হবে, যে সিলিকন টেট্রাক্লোরাইড 4 অণু জলের সাথে বিক্রিয়া করে সিলিসিক অ্যাসিড তৈরি করে, আর 4 অণু HCl তৈরি করে, আর কার্বন টেট্রাক্লোরাইড করে না। এবার কারণটা শোনো, এই কোশ্চেনটা অ্যান্সার যদি করি গ্রুপ 15-16 যে কোশ্চেনগুলো আছে তারও অ্যান্সার করে নিতে পারবে। কি হয় বিক্রিয়াটা, সিলিকন টেট্রাক্লোরাইড, এটা তার স্ট্রাকচার,
আর এইটা H2O, আমি এরকম ভাবে লিখছি OH2, OH2। যারা দেখতে পাচ্ছ না তারা একটু বইতে দেখবে। OH2 অক্সিজেন নিজের লোন পেয়ার দান করবে। এবার তোমাকে কোশ্চেন করছি যে কাকে দান করবে, সিলিকনকে দান করবে না ক্লোরিনকে দান করবে? সিলিকনকে করবে না ক্লোরিনকে করবে? সিলিকনকে। আচ্ছা, কাকে দান করে? যার ফাঁকা কক্ষক থাকে, যার ফাঁকা ডি অরবিটাল থাকে। ডি অরবিটাল থাকলে সেই ফাঁকা ডি অরবিটালে অক্সিজেন নিজের লোন পেয়ারটা দেবে। সিলিকনেরও আছে, ক্লোরিনেও আছে। সিলিকনেও ডি অরবিটাল ফাঁকা আছে, ক্লোরিনেরও ডি অরবিটাল ফাঁকা আছে, কিন্তু যেহেতু ক্লোরিনের তুলনায় সিলিকনের ধনাত্মক আধান বেশি, ইলেকট্রো পজিটিভিটি বেশি বা ইলেকট্রো নেগেটিভিটি কম, তাই সে সিলিকনকে দান করবে। এই কোশ্চেনটা কেন ক্লোরিন আর সিলিকনের কথা বললাম, গ্রুপ 15 যখন পড়াবো তখন বুঝতে পারবে। সিলিকনের ফাঁকা ডি অরবিটালে প্রবেশ করলো, ক্লোরিনের ডি অরবিটালে প্রবেশ করলো না, কারণ ক্লোরিন হচ্ছে ডেল্টা মাইনাস, সিলিকন হচ্ছে ডেল্টা প্লাস, দুজনেরই ফাঁকা ডি অরবিটাল আছে। এবার লোন পেয়ার দান করার ফলে এরকম একটা যৌগ তৈরি করবে। সিলিকন 4টে বন্ড করে, এখানে সিলিকন একটা কোঅর্ডিনেট বন্ড করেছে জলের সাথে। যেহেতু এই অক্সিজেন লোন পেয়ারটা দান করেছে তাই অক্সিজেন হয়ে যাবে প্লাস, আর সিলিকন যেহেতু ইলেকট্রনটা গ্রহণ করেছে সিলিকন হয়ে যাবে মাইনাস। এখন এই যে যৌগটা ভেরি ভেরি আনস্টেবল, তুমি দেখেই বুঝতে পারছো যে সিলিকনে 5টা বন্ড হয়ে গেছে। তখন কি হবে, এই ক্লোরিনটা নিজের বন্ডটাকে ভেঙে হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। SiCl বন্ডটা ব্রেক করে HCl বন্ড হবে। আর এই যে H3O হয়ে গেছে, মানে এই অক্সিজেন 3টে বন্ড করে নিয়েছে, সেখান থেকে অক্সিজেন হাইড্রোজেনকে ছেড়ে দিয়ে, অর্থাৎ একটা মাইনাস HCl করে এই যৌগটা তৈরি করবে, যেটা সংকেত হচ্ছে Si, 3টে Cl হবে আর একটা OH বন্ড হবে। এটা ভালো করে দেখে নাও, SiOH আর 3টে ক্লোরিন, একটা HCl বেরিয়ে গেছে। ঠিক একই রকম ভাবে আবার একটা জলের অণু বিক্রিয়া করবে, আবার একটা জলের অণু বিক্রিয়া করবে, এরকম ভাবে 3 অণু জলের বিক্রিয়া হওয়ার ফলে আরো 3 অণু, মানে টোটাল 4 অণু কি হয়ে যাবে, SiCl4 থেকে SiOH4 হয়ে যাবে, SiOH4 হয়ে যাবে। বোঝাতে পারছি? তাহলে সিলিকন অক্সিজেনের লোন পেয়ারটা নেবে, এরকম একটা যৌগ তৈরি করবে ইন্টারমিডিয়েট, যেটা আনস্টেবল, সেখান থেকে HCl বেরিয়ে যাবে আর SiOH বন্ড তৈরি হবে। আবার সেই একটা SiOH আছে আর 3টে ক্লোরিন আছে, সেই 3টে ক্লোরিন আবার জলের অণুর সাথে বিক্রিয়া করে করে 4টেই SiOH বন্ড হবে, তৈরি হবে SiOH4। আর প্রত্যেকটা ধাপে একটা করে HCl বেরোলে টোটাল কত বেরোবে, 3টে HCl বেরোবে। এইখানে 3টে আর একটা প্রথমেই দেখিয়ে দিয়েছি 4টে, টোটাল 4টে HCl তৈরি হবে। এই মেকানিজমটা পরীক্ষায় লিখতে হবে, কিন্তু বইতে দেওয়া আছে, আমি এখানে দেখিয়ে দিয়েছি। এবার কোশ্চেন হচ্ছে যে SiCl4 তাহলে CCl4 করে না কেন? SiCl4 তো করলো, কিন্তু CCl4 কেন করলো না? CCl4 এর কোনো ডি অরবিটাল, কার্বনের কোনো ডি অরবিটাল নেই, কার্বনের কোনো ডি অরবিটাল নেই। প্রথম কোশ্চেনের অ্যান্সার লিখে দেবে যে কার্বনের ফাঁকা ডি কক্ষক নেই, তাই আদ্র বিশ্লেষিত হয় না। কিন্তু একটু নোট বলে লিখে রাখো, NB, যদি তুমি CCl4 এর সাথে স্টিম দাও, স্টিম H2O স্টিম মানে জলীয় বাষ্প, তাহলে সে বিক্রিয়া করে, তৈরি করে COCl2 প্লাস HCl। ঠিক আছে, ব্যালেন্স যদি করতে চাও তাহলে
এখানে দুটো HCl হয়ে যাবে। COCl2 প্লাস HCl তৈরি করে। এটা উত্তপ্ত অবস্থায় জলীয় বাষ্প যদি আমি নিই তাহলে সেই বিক্রিয়াটা হয়। এটা তোমরা এইচএস লেভেলে না দেখালেও হবে, এটা গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন। স্টিমের সাথে বিক্রিয়া করে, যেহেতু দেখো এখানে ক্লোরিনের ডি অরবিটাল তো আছে, সেই ক্লোরিনের ডি অরবিটালের সাথে সে বিক্রিয়া করবে আর এইরকম একটা যৌগ তৈরি করে। এটার নাম হচ্ছে ফসজিন। ফসজিন হয়তো নাম তোমরা কেউ না কেউ শুনে থাকবে, এটা বিষাক্ত পদার্থ ফসজিন। এটা একটা এক্সট্রা কোশ্চেন আমি অ্যান্সার দিয়ে দিলাম, যেটা এখানে দরকার নেই। তাহলে এর পরের যে কোশ্চেন আছে সেটা হচ্ছে SiF4 আর্দ্র বিশ্লেষিত হলে কি হবে, সেটা তোমরা নিজে থেকেই লিখবে, আমি কিছুই বলবো না। SiF4 যদি আর্দ্র বিশ্লেষিত হয় তাহলে হ্যাঁ হবে, কারণ সিলিকন আছে, ও হবে আর্দ্র বিশ্লেষণ। আরো অনেক কোশ্চেন হয়তো তোমরা লিখেছো, সেগুলো একটু দেখে নেবে। একটা আসছে কোশ্চেন আসছে কার্বনের রূপভেদ। কার্বনের রূপভেদ দিয়ে কোশ্চেন আছে, সেই কার্বনের রূপভেদটা তোমরা বইতে দেখেছো আশা করি। আর রূপভেদ কিন্তু এর আগেও দেখেছো বা এর আগেও পড়েছো, বহুরূপতা কার্বন বহুরূপী মৌল একটা, অনেকগুলো রূপভেদ পাওয়া যায়, এরকম ছকের আকারে দেওয়া আছে, নিয়তাকার, অনিয়তাকার। নিয়তাকারগুলোর মধ্যে তিনটে আছে, হীরক, গ্রাফাইট, ফুলারিন। আর অনিয়তাকারের মধ্যে আরো অনেক আছে, হ্যাঁ, অঙ্গার, কোক, ভূষাকালি, গ্যাস কার্বন, উদ্ভিজ অঙ্গার, প্রাণীজ অঙ্গার, কাঠকয়লা, শর্করা অঙ্গার, অস্থি অঙ্গার, রক্ত অঙ্গার। এইটা, এই ছকটা তুমি একবার রিডিং করে নেবে বা একবার দেখে নেবে, তাহলেই হবে। এটা ডিটেলসে পড়ার দরকার নেই। হ্যাঁ, রূপভেদের মধ্যে নিয়তকার রূপভেদগুলো পরীক্ষায় কোশ্চেন দেয়। যেমন প্রথম যে কোশ্চেনটা দেয়, কার্বনের নিয়তাকার রূপভেদ কি কি? আমরা জানি তিনটে আছে, হীরক, গ্রাফাইট আর ফুলারিন। হীরক থেকে যে কোশ্চেনটা দেয়, ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমি আলোচনা করছি, নেক্সট ভিডিওতে আলোচনা করছি।